একেবারে যদি শুরু থেকে আরম্ভ করি, তাহলে আরম্ভ করতে হবে 14 ইঞ্চির একটা টেলিভিশন দিয়ে। আমাদের বাসায় হচ্ছে প্যানাসোনিক টিভি ছিল, 14 ইঞ্চির টিভি। সেই টিভিতে বিভিন্ন ধরনের নাটকের সাথে আমি পরিচিত ছিলাম। বিশেষ করে দুই দুয়ারি দেখা হয়েছে ওই প্যানাসোনিক টিভিতেই। তারপরে শ্রাবণ মেঘের দিনও আমি ওখানেই দেখেছি, শ্যামল ছায়াও দেখেছি। তারপর 9 নম্বর বিপদ সংকেত এটাও দেখেছি আমি আহ ওই প্যানাসোনিক টেলিভিশনে। ওই টিভিটা যদিও এখন আর নাই, ওই টিভিটা ভেঙে গেছে এবং ওর মধ্যে আমি অন্য সরঞ্জাম রেখে দিয়েছি। ওখান থেকে হুমায়ুন আহমেদের সাথে আমার পরিচয় হয়েছে, যদি আমি জানতাম না যে এলো হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম। কিন্তু ওই যে এক প্রকার ভাগা তৈরি হয়েছে মনোজগতের মধ্যে, আমি তখন থেকেই বুঝতাম যে হ্যাঁ, এই যে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, এগুলো খুবই ভিন্ন ধর্মী কিছু। এগুলো আমাকে ওই শৈশব থেকেই খুব স্পর্শ করতো। যেই সময় থেকে মানুষ আলিপ লাইলা লেখা শুরু করেছে, ওই সময় থেকে আমি অল্প অল্প করে আহ বাংলা সিনেমা আগে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন হতো সম্ভবত। এরপরে না, শুক্রবারে হতো, তারপরে শুক্র আর শনিবার করে দেওয়া হয়েছিল। ওই সময় হুমায়ুন আহমেদের চলচ্চিত্রগুলো কখনো কখনো দেখানো হতো। আহ, একেবারে বুঝতাম আবার বুঝতাম না। ভাঙা ভাঙা আদো আদো ভাবেই হুমায়ুন আহমেদের সাথে হয়তো পরিচয়। কিন্তু তখন আমি হুমায়ুন আহমেদের নামটা উচ্চারণ করতে পারি না বা হৃদয়ে ধারণ করি নাই। এরপরে ধীরে ধীরে আমি রেডিও শুনতাম। পঞ্চম শ্রেণী থেকে রেডিও শোনা আরম্ভ হয়েছে আমার। রেডিওতে আসিফ এন্তাজ রবি নামক এক আরজে ছিলেন। আপনারা হয়তো ওই সময় যারা রেডিওর সাথে সম্পৃক্ত ছিলেন তারা বুঝতে পারবেন। এবিসি রেডিও নামক এক প্রকার রেডিও ছিল। আহ, ওই এফএম এর পয়েন্ট ছিল 89.2। ওইখানে এক প্রকার অনুষ্ঠান হতো। অনুষ্ঠানের নাম হচ্ছে মেন্টোস বাত্তি জ্বালাও। ওইখানে আসিফ এন্তাজ রবি, তিনি নিজেও একজন সাহিত্যিক এবং হুমায়ুন আহমেদ প্রেমী। আহ, তিনি এক অনুষ্ঠান করেছিলেন হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা নামক বই থেকে। পাঠ করেও শোনাচ্ছিলেন, এমনকি নিজের অনুভূতিও ব্যক্ত করছিলেন। মূলত পাঠ করে নয়, ওই পাঠ বিশ্লেষণটা তিনি কাহিনী সংক্ষেপের মধ্য দিয়ে ভাব সম্প্রসারণ করছিলেন। তখন আমি খেয়াল করে অনুধাবন করতে পারলাম যে এই যে হুমায়ুন আহমেদের জীবনী শুনছি নাকি আমি আমার জীবনী শুনছি। কারণ হুমায়ুন আহমেদের জীবনীতে শুনছিলাম যে তিনি আহ দ্বিতীয় শ্রেণীতে থাকাকালে একজনকে প্রপোজ করে ফেলছিলেন, ভুলক্রমে হোক বা সচেতন অবচেতন প্রপোজ করে ফেলছিলেন। আমিও এক প্রকার এইরকম কর্মকাণ্ডের মধ্য দিয়েই তখন গিয়েছিলাম। যদিও আমি তখন আত্মকেন্দ্রিক ছিলাম, ইন্ট্রোভার্ট বলে যেটাকে বর্তমানে। আত্মকেন্দ্রিক ছিলাম, তারপরেও এরকম এক প্রকার কর্মকাণ্ড আমার মধ্যে ছিল। ওই সময় হুমায়ুন আহমেদ পারুল নামক এক আপার প্রেমে পড়ে গিয়েছিলেন খুব ছোটবেলাতেই। আমিও ছোটবেলাতেই এরকম রূপবতী যাকেই পেতাম তার প্রেমে পড়ে যেতাম। তা প্রেমে না পড়লে প্রেম প্রীতি এসব তো ওই সময় বোঝা যায় না, কিন্তু এক প্রকার মগ্নতা তৈরি হয়ে যেত। আমি যখন হুমায়ুন আহমেদের এই জীবনীগুলো শুনছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এগুলো তো আমার, আমি তো এরকম শৈশবের আমি, বা এই যে এখন যে কৈশোরের আমি, এরকম তো আমি ভাবি, বা আমার মতো করেই এক প্রকার এক মানুষ। তো এই মানুষের প্রতি আমার এক প্রকার ঝোঁক প্রবণতা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাড়তে বাড়তে দেখা গেল যে এত বিপুল আকার ধারণ করলো, আমি খালি হুমায়ুন আহমেদের বই পড়তে চাই। আব্বুকে বলি যে হুমায়ুন আহমেদের বই নাইশো। আম, আমার সব প্রিয় বিষয় হুমায়ুন আহমেদ কেন্দ্রিক হয়ে গেল। আমি যে গান টাকে সবচেয়ে প্রিয় মনে করি, যে আমার গায়ে যত দুঃখ সয়, এটাও দেখি হুমায়ুন আহমেদ টেনে টেনে নিয়ে এসেছেন এই বাংলা চলচ্চিত্রের জগতে। আমি বারি সিদ্দিকের প্রতি খুব মগ্নতা অনুভব করি, দেখি যে এটাও হুমায়ুন আহমেদ তার শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের মধ্য দিয়ে নিয়ে আসতেছে। এইভাবে আমি খেয়াল করে দেখি যে হুমায়ুন আহমেদের যে ইন্টারভিউর মধ্যে তার যে এক প্রকার জড়তা, তারপরে স্বতঃস্ফূর্ত অনুভূতির বহিঃপ্রকাশ, এই সব কিছু আমার ব্যক্তিত্বকেই, বা তার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের মধ্যে হাজির হচ্ছিল, কেমন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছিল। এখান থেকে বলা যাইতে পারে যে এক প্রকার আমিও হুমায়ুন আহমেদে পরিণত হচ্ছিলাম অবচেতনেই। তারপর হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখতেছিলাম ছোটবেলা থেকে, হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখা আরম্ভ হয়েছিল। আম, তবে পরবর্তী সময় ভুলে গিয়েছিলাম। আহ, যে কথাটা উল্লেখ না করলে নয়, আমার সব প্রিয় বিষয় হুমায়ুন আহমেদ কেন্দ্রিক কেমন যেন। আমার প্রিয় অভিনেতাও দেখা যায় যে জাহিদ হাসান, এক রকমের বলা যেতে পারে। অনেকেই আছেন, তার মধ্যে থেকে জাহিদ হাসানের ওই শ্রাবণ মেঘের দিন দেখার পর থেকে আহ ওইদিকে মগ্নতা তৈরি হয়ে গিয়েছিল। এই সবকিছু দেখি হুমায়ুন কেন্দ্রিক, তার চলচ্চিত্র কেন্দ্রিক, তার সঙ্গীত কেন্দ্রিক। আম, হুমায়ুন আহমেদের সঙ্গীত গুলো আমাকে খুব টানতো। যদি মন কাঁদে, তারপরে আম, আমার ভাঙা ঘরে ভাঙা চালা, এরপরে আহ চাঁদনি পসরেকে আমায় স্মরণ করে, এই গানগুলো আমাকে খুবই টানতো। ওই ছোটবেলা থেকে অষ্টম শ্রেণীতে হয়তো তখন পড়ি।
আব্বুকে বললাম যে আমাকে একটা বই কিনে নিয়ে এসে দিতে, কারণ আব্বু হয়তো তখন আমরা গাজীপুরে থাকি। আম, তখন আব্বু লাইব্রেরিতে বেশ যাতায়াত করতেন, বলতে কি এই প্রয়োজনীয় জিনিসপাতি কেনার জন্য যাতায়াত করতেন, খাতা বইপত্র আমাদের প্রয়োজনীয় যেগুলো পাঠ্য বই হিসেবে আছে। কিন্তু আব্বুকে একদিন বললাম, জোর করেই বললাম, আব্বু আমাকে বাড়তি বই একদমই কিনে দিতেন না তখন, কিন্তু আব্বুকে জোর করে বলার বদলাতে আব্বু আমাকে একটা প্রথম হুমায়ুন আহমেদের বই কিনে এনে দিয়েছিলেন, যেটার মধ্য দিয়ে আমি হুমায়ুনের প্রেমে পড়ে গিয়েছিলাম এক প্রকার। সেই বইটা হচ্ছে ছোটদের যত লেখা। এই ছোটদের লেখা দিয়ে আমি বড় মাপের হুমায়ুন আহমেদের সাথে পরিচিত হতে আরম্ভ করলাম। এরপরে ধীরে ধীরে ওই সময়টা ছিল অষ্টম শ্রেণী কেন্দ্রিক, সম্ভবত সপ্তম অষ্টম শ্রেণীতে। এরপরে ধীরে ধীরে মগ্নতা আরো বাড়তে থাকে, কিন্তু আমি বইপত্র খুব কম কিনতে সুযোগ পেয়েছি, কারণ বাসা থেকে টাকা পয়সা ওইভাবে দেওয়া হতো না, গরিব মানুষ আগেই বলে নিয়েছিলাম। পরবর্তী সময়ে যখন আমি নবম দশম শ্রেণীতে উঠলাম, ওই সময় আমি গ্রামে চলে আসছিলাম, আমাদের অর্থনৈতিক এক প্রকার দৈন্যদশা চলতেছিল বিধায় গ্রামে চলে আসছিলাম। গ্রামে চলে এসে আমার সাথে আমার এক বান্ধবীর পরিচয় হয়। আমি এই বান্ধবীর ক্ষেত্রে অবশ্যই গুলতিকিনের সেই কথা না বললেই নয়। ওই গুলতিকিন সম্পর্কিত বিভিন্ন কথোপকথনের মধ্যে এটা প্রথমেই দেওয়া আছে যে গুলতিকিন নামক এই বালিকাটিকে না পেলে এই পৃথিবীতে সবকিছু ব্যর্থতায় পরিণত হবে। একেবারে হুবহু বলতে পারলাম না, আমারও ঠিক এরকমই মনে হচ্ছিল যে এই বান্ধবীকে কোনো না কোনো ভাবে আমাকে আকৃষ্ট করতে হবে। কিন্তু বান্ধবী অত্যন্ত বই পড়ুয়া, তার নামটা উল্লেখ করছি না। আহ তিনি বই পড়তেন, পর্যাপ্ত পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তেন। তিনি সামনের সিটে বসেছিলেন, আমি পেছনের সিটে। কথোপকথন করতে করতে স্কুলের দিকে যাচ্ছিলাম, স্কুল বাসে করে। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন যে তোমার প্রিয় লেখক কে? আমি হুমায়ুন আহমেদকে তেমন পঠন পাঠনের মধ্যে নিয়ে আসতে সুযোগ পাইনি তখন পর্যন্ত, কিন্তু হুট করে বলে ফেললাম আমার প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। চট করেই তিনি বলে ফেললেন যে আচ্ছা হুমায়ুন আহমেদের কি কি পড়ছো? আম, আমি না কেমন যেন বলতে পারলাম না, আমি শুধু বলতেছিলাম রূপা, হিমু, যেগুলো তথাকথিত ভাবে মানুষজন বলতে থাকে ওগুলো বলতেছিলাম। আর চট করে আমি আগুনের পরশমণিটা বলে ফেললাম, কারণ চলচ্চিত্র দেখছিলাম তখনও আমি হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পড়িই নাই। কিন্তু চলচ্চিত্র দেখে ফেলছিলাম ততদিনে। এর বদলতে বান্ধবীর মধ্যে এক প্রকার প্রত্যাশা তৈরি হয়ে গেল, এবং তার মধ্যে যে এক প্রকার ঝলকানি আমি দেখতে পারলাম, এইটা থেকে আমার কাছে মনে হলো যে না, হুমায়ুন আহমেদ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, জানলে আমি এই বান্ধবীকে আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আমি ওই সময় আগুনের পরশমণি পড়লাম। আগুনের পরশমণি আমাকে এমন ভাবে স্পর্শ করলো, বর্ণনা শুনতে শুনতে আমি মধ্যবিত্ত পরিবারের এক প্রকার উৎকণ্ঠা দেখতে পারলাম। ওই উপন্যাসের মধ্য দিয়ে আমি চলচ্চিত্র দেখতেছিলাম, চলচ্চিত্র ইতিমধ্যে দেখে ফেলছিলাম। তারপরেও মধ্যবিত্ত পরিবারের যে এক প্রকার উৎকণ্ঠা, তিনি শুধু আগুনের পরশমণির মধ্যে না, নন্দিত নরকে আমার পড়া হয়েছে। আহ যদি আমি ওইভাবে পড়ি না, অডিও ক্লিপ শুনছি আর কি। আহ একেবারে বর্ণ ধরে ধরে পড়া হয় নাই। নন্দিত নন্দিত নরকের মধ্যেও কিন্তু তিনি মধ্যবিত্ত পরিবারকে খুব ফুটিয়ে তুলেছেন। তো আমরাও ওইরকম নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে আমার চিন্তা ভাবনা ওই কেন্দ্রিকই ছিল। ওই উপন্যাসগুলো পড়ে আমি খুব ধরতে পারতেছিলাম, এবং উপন্যাসের যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো খুব সহজ সরল হওয়ার কারণে, বিশেষ করে আগুনের পরশমণি শুরুই হয়েছে সম্ভবত এইভাবে যে এত এত উৎকণ্ঠার মধ্যে আগুনের পরশমণিতে যে নারী চরিত্র রাত্রির পিতা সম্ভবত মতি মিয়া, মতি নাম। আহ ওই মতি আহ, মাথায় চুল নাই তার, কিন্তু হুমায়ুন আহমেদ বর্ণনা করতেছে যে তার মাথায় এক সুতো চুল নাই, কিন্তু এই উৎকণ্ঠার মধ্যে সে বারবার সেলুনে যাচ্ছে, সেলুনে গিয়ে তার চুলগুলো খতিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে। তিনি মূলত তার উৎকণ্ঠাকে খতিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে, বা কেটে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু তা না পারার বদলতে আহ, তিনি যেটা করতেছিলেন সেটা হচ্ছে সেলুনে গিয়ে তার টাক মাথায় চুল কাটতেছিলেন। তো এই বর্ণনাগুলো আমাকে খুব টানতেছিল যে আসলে তো এরকম মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তো আমি নিজেও পড়ি, অনেক সময় ভালো না লাগে আমি চুল কাটতে চলে যাই। এই সব কিছু স্পর্শ করতেছিল। আর নরকে যখন আম, এটা পড়ে আমি এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিলাম। পড়লাম বলতে ওই যে অডিও ক্লিপ শোনা আর কি। আমি আমার স্ক্রিনে আহ ওই বইটা রেখেছিলাম, আর হচ্ছে অডিও ক্লিপ শুনতেছিলাম, এক প্রকার পড়াও বলা যেতে পারে। এগুলো ধীরে 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 আমাকে হুমায়ুন প্রেমী করতে আরম্ভ করলো, এবং এরপর থেকে আমি হুমায়ুন থেকে ধীরে ধীরে অন্যান্য বইয়ের প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করেছিলাম। বলা চলে যে এইভাবে আমি হুমায়ুনের প্রতি আকৃষ্ট হয়েছি। তাছাড়াও তার লজিক্যাল মাইন্ড এবং ইমোশনাল মাইন্ড বলে যে আমাদের দুই ধরনের মস্তিষ্ক কাজ করে। এক প্রকার মস্তিষ্ক হচ্ছে লজিক্যাল, আরেক প্রকার মস্তিষ্ক হচ্ছে ইমোশনাল। এই লজিক্যাল দিক থেকে হুমায়ুন আহমেদ মিসির আলী সৃষ্টি করেছেন, এবং ইমোশনাল দিক থেকে আমার কাছে মনে হয় যে আহ, আহ, হিমুকে সৃষ্টি করেছেন। এই দুই ধরনের
মনোভাব যে মানুষের মধ্যে থাকে এগুলো খুব ভালোভাবে তিনি হিমু সিরিজের মধ্য দিয়ে তুলে ধরেছেন।